নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ কেরিয়ার কম্পাস একাডেমি থেকে বলছি। তো আজকে আমরা এক্সাইজ যে এক্সামটা হবে ফেব্রুয়ারি মাসে 2026-এ, ওইটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ডিটেইল ডিসকাশন হবে কোয়েশ্চেন পেপারটা নিয়ে, যা আগে 2014 আর 2023-তে এসছে। আর আপকামিং যে এক্সামটা হবে ফেব্রুয়ারি 2006-এ, এটার মধ্যে কি সাব টপিক আর সাবজেক্টে কি কি আসতে পারে, এইগুলি নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা জেনে নিই যে কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে। তো রিটেন এক্সামিনেশন হবে 130 মার্কস, যেটা 3 ঘন্টার জন্য হবে। ওইটাতে 90 মার্কস এমসিকিউ থাকবে, আর ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে 20 মার্কস, দুইটা কোয়েশ্চেন, মানে টোটালি 40 মার্কস। আর তারপরে তোমরা সিলেক্টেড হলে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলে, ওইটা 20 মার্কসের হবে। তো রিটেন এক্সামিনেশন 130 মার্কসের যে হবে, ওইটার মধ্যে যে এমসিকিউ পার্টটা হচ্ছে 90 মার্কস। তো ওইটার মধ্যে জেনারেল নলেজ আসবে 20 কোয়েশ্চেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 20 কোয়েশ্চেন্স, জেনারেল সায়েন্স আসবে 10টা কোয়েশ্চেন, সিম্পল অ্যারিথমেটিক 10টা কোয়েশ্চেন, অ্যাপটিটিউড 15টা কোয়েশ্চেন, জেনারেল ইংলিশ 15টা কোয়েশ্চেন, আর ডেসক্রিপটিভ ইংলিশে আসবে 2টা কোয়েশ্চেন, 20 মার্কস ইচ। তো আমরা এখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ডিসকাস করব। তো এখন আমরা আসছি জেনারেল নলেজ। তো লাস্ট ইয়ার 2023-তে যে কোয়েশ্চেন পেপারটা এসছে, ওইটাতে 20 মার্কস তো ছিল, কিন্তু 17 মার্কসই জেনারেল নলেজ থেকে দিয়েছে, বাকি 3টা মার্কস জেনারেল সায়েন্সে ওরা দিয়ে দিয়েছে। তো স্টার্টিং করছি আমরা ইনফরমেশন টেকনোলজি থেকে। তো ইনফরমেশন টেকনোলজি মানে যেখানে কম্পিউটার টেকনোলজি, এআই, এইসব থেকে কোয়েশ্চেন দিতে। তো লাস্ট ইয়ার একটা কোয়েশ্চেন এসছে, মানে 2023-তে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পিউটিং টেকনোলজি ডাজ নট রিপ্রেজেন্ট ডেটা এজ বাইট। তো আপকামিং তোমাদের অবভিয়াসলি থাকবে একটা থেকে দুইটা কোয়েশ্চেন এআই বটস, আপকামিং যেই সব সফটওয়্যার গুলি আসছে, বা ক্লাউড কম্পিউটিং থেকে, বা মেমোরি বেস কোয়েশ্চেন, যেরকম এমবিতে কয়টা কিলোবাইট থাকে, বা এছাড়া যে বিভিন্ন কোয়েশ্চেন আছে, এগুলি থাকতে পারে। এখন ইকোনমি থেকে 3টা কোয়েশ্চেন দিয়েছে, ইকোনমি টপিক থেকে। ওইটার মধ্যে ত্রিপুরার একটা কোয়েশ্চেন ছিল, যে ত্রিপুরা প্রপার্টি রেট কতটুক, প্লাস নীতি আয়োগের কোয়েশ্চেন ছিল, স্টক থেকে পি রেশিও কোয়েশ্চেন ছিল, আরবিআই কোয়েশ্চেন ছিল, বাজেটের কোয়েশ্চেন ছিল। তো এবার বাজেটের কোয়েশ্চেনটাতে ফোকাস করতে পারে। তো তোমরা একটু দেখে নিও, কেন কি বাজেটের জন্য যা এই বছরের বাজেটটা আছে আর আগের বছরের বাজেট, ত্রিপুরা অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল, কি কি মেইন ফোকাস করা হয়েছে টপিক গুলাতে। আরবিআই তে যেরকম তোমাদের ফাইন্যান্সিয়াল M3 M0 এগুলি সব পড়ে, প্লাস রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলি একটু জানলে ভালো হয়, তাহলে জিকে তে এটা কভার হয়ে যাবে, রেপো রেট, রিভার্স রেপো রেট এর পার্সেন্টেজ, আর এখানে এটা কভার হয়ে যাবে এখন কত চলছে। নীতি আয়োগ তো অবভিয়াসলি পড়া দরকার, খুবই ইম্পর্টেন্ট, কেন কি ওইখানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কমিশন থেকে। তো তোমার জিকে তেও পার্ট কভার হয়ে যাবে, কেন কি জিকে তেও কোশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ারের জন্য কভার হয়ে যাবে। জিওগ্রাফি থেকে 5টা কোশ্চেন দিয়েছে, যেখানে তোমাদের ন্যাশনাল পার্ক তো অবভিয়াসলি ওইখান থেকে 80 3টা কোশ্চেন দিয়েছে, প্লাস স্পোর্টস থেকে দিয়েছে। বাকি তোমাদের ফোকাস এরিয়া গালফ, বে, স্ট্রেটস, ডেল্টাস, রামসার স্যার, ওয়েটল্যান্ড, মাউন্টেন পাস, তো ইন্ডিয়া থেকে নর্মালি পড়লে হয়ে যাবে। ফিজিক্যাল জিওগ্রাফিটা মেইনলি ইম্পর্টেন্টে রাখলে হবে। হিস্ট্রি থেকে 2টা কোশ্চেন এসছে, কোম্পানি এক থেকে এসছে, আর এটা একটা বেসিক অফ কনস্টিটিউশন, যে কে এটার ইয়ে দিয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি হিস্ট্রিতেই পড়ে যায়, নাহলে তুমি এটা পলিটিতে ধরতে পারো না। আর আরো যে কোশ্চেন, আর্ক এন্ড আর্কিটেকচার, ইনভেশন কবে হয়েছিল, এগ্রিমেন্টস যা যা হয়েছিল, সিমলা এগ্রিমেন্টস, অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ফাউন্ডার্স, তো এইসব থেকে হিস্ট্রি থেকে কোয়েশ্চেন দিয়ে দেবে। তো একটার থেকে 2টা কোয়েশ্চেন হিস্ট্রি থেকে পাবে। ইন্ডিয়ান পলিটি থেকে তোমরা পাবে 4টা কোয়েশ্চেন। তো ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, বেসিক অফ কনস্টিটিউশন, বরোড কনস্টিটিউশন, এগুলি থেকে পাবে 4 থেকে 5টা কোয়েশ্চেন। তো পলিটি যদি বেসিক পলিটিটা পড়ে নাও, তাহলে তুমি 3 থেকে যে 4টা কোয়েশ্চেন আসবে, ওইটার মধ্যে 2টা তো পেয়েই যাবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেরকম এসসিও আছে, এশিয়ান আছে, এরপরে ইউনেস্কো আছে, ইউএনও আছে, ডাব্লিউটিও, আর ব্রিক্স নেশন, তো এইগুলি কোথায় হয়েছে এবার, কে মেইন ইয়ে ছিল, থিম কি, কি ডিসকাশন হয়েছে, তো এইগুলি যদি তোমরা পড়ে নাও তাহলে ভালো হবে। যেরকম এবার ডিসকাশন হয়েছিল যে ইন্ডিয়ান রুপিস দিয়ে ট্রেড হবে, তো ওইটা খুবই ইম্পর্টেন্ট মিটিং ছিল। তো এগুলি যদি তোমরা পড়ো, তাহলে একটা থেকে 2টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে থ্রুতে পেয়ে যাবে। তো এইসব টপিক থেকে তোমরা যদি ভালো করে টপিক ওয়াইজ পড়ো, তাইলে তোমাদের 15 to 20 মার্কস এর মধ্যে আসে জেনারেল নলেজ, তোমরা আরামসে 12 to 15 মার্কস স্কোর করতে পারবে।
এখন যদি তোমরা স্ট্যাটিক জিকে নিয়ে বসে যাও তাহলে তোমরা বুঝবে যে কি পড়বো, জিকে তো অনেক অনেক অনেক, তো ওইগুলিতে তোমরা কিভাবে পড়বে, এটা তো পসিবল না। তো টপিক অনুসারে যদি পড়ো তাহলে জিনিসটি ইজি হবে, আর তোমাদের সিলেবাসটা শেষ করতে ইজি হবে, রিভিশন দিতেও ইজি হবে, আর শর্ট নোট বানিয়ে পরীক্ষার আগে রিভিশন দিতেও ইজি হবে। তো এর জন্য আমি টপিক নিয়ে একদম স্পেসিফিক টপিক আর সাবজেক্ট নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস এই জন্যই করছি, যাতে আপকামিং এক্সামে তোমরা যাতে 12 to 15 মার্কস জিকে তে কমপ্লিট করতে পারো। আর তোমরা যদি 500 কোশ্চেন, 1000 কোশ্চেন এমসিকিউ এইভাবে যদি পড়ো, আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু টপিক নিয়ে পড়লে অবভিয়াসলি কমন পড়বে। আর এটলিস্ট 17 to 20 মার্কসে তোমরা 15 to 12 মার্কস তো করতেই পারবে। তো আমরা নেক্সট টপিকে যাচ্ছি, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা কোথা থেকে পড়বো, আমরা এখান থেকে পড়িনি ওখান থেকে পড়িনি, লাস্ট 6 মান্থস তো এসছে 20 মার্কস এর মধ্যে 15 to 18 মার্কস লাস্ট 6 মান্থস থেকে এসছে। তো ওইটার মধ্যে তোমরা সব কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে না, তোমরা এটা বুঝতে লাগবে যে পরীক্ষাটা এক্সাইজের হচ্ছে, এটা আমাদের টিসিএস হচ্ছে না বা এটা এলডিসি হচ্ছে না। তো এক্সাইজে কি কি টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স জিগায়, কোন টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করে, ওইটা পড়লে ভালো হয়। তো তোমরা যদি টপিক নিয়ে ডেট নিয়ে পড়ো তাহলে ইজি হয়, কিন্তু ডেট ওয়াইজ পড়লে তোমরা গুলিয়ে মিলিয়ে নেবে, ভুলে যাবে, একটা এমসিকিউ জায়গাতে আরেকটা মার্ক করে আসবে, যে জায়গাতে 1 মার্ক পাওয়া দরকার ওইখানে -1.25 হয়ে যাবে, কেন কি 0.25 তো মাইনাস হবে। তো স্পোর্টস থেকে কোশ্চেন দেই দে, তো 4টা কোশ্চেন, মানে স্পোর্টস এর যদি তুমি লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার সব পড়ে নাও হার্ডলি 50 to 100 হবে, তো তুমি অ্যাটলিস্ট 4টা থেকে 3টা তো পারবেই। ইকোনমিক্স থেকে 2টা কোশ্চেন দিয়েছে, তো তুমি ওই ইকোনমিক্স যেরকম ফাইন্যান্সিয়াল ইয়ার প্ল্যানিং, নীতি আয়োগ, এরপরে যেই সব স্কিম গুলা বেরিয়েছে এগুলির থিম বা কোনো সামিটের থিম, এগুলির থেকে এসে যাবে ইকোনমিক্সে, বা আরবিআই কোনো স্কিম বা রেপো রেট এইসব থেকে এসে যাবে। তো এইসব থেকে তুমি 2টা কোশ্চেনের মধ্যে একটা তো ইজিলি পেরে নেবে। নিউ লঞ্চেস মানে গভর্নমেন্ট কি কি নিউ লঞ্চ করেছে, কি কি হসপিটাল বানিয়েছে, কি নতুন মনিউমেন্টস বানিয়েছে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, এগুলি থেকে এসে যাবে। ডিফেন্স থেকে কোশ্চেন আসার চান্স আছে এবার, আগের বার দেয়নি, তো ডিফেন্সটা তোমাদের ফোকাস করানোটা দরকার। ইনোভেশন থেকে আসেই আসে, 1 to 2 কোশ্চেন তো ইনোভেশন থেকে আসে, আর এরকম তো আর সবসময় ইনোভেশনও না, ইনোভেশনে কয়েকটাই হয়, তো ইনোভেশন থেকে ফোকাস করাটা কিন্তু খুবই দরকার। গভর্নমেন্ট স্কিম থেকে 4টা কোশ্চেন এসছে, তো গভর্নমেন্ট স্কিম এক বছরে যতগুলো হয় তোমরা যদি উপর দিয়ে একবার পড়ে নাও তাহলে 4টার থেকে তো 3টা কোশ্চেন পারবে। ইনফ্রাস্ট্রাকচার থেকে যে কোশ্চেন আছে যেরকম ব্রিজ, নিউ ডেভেলপমেন্ট অফ ব্রিজ বা নিউ ডেভেলপমেন্ট অফ ড্যাম, বা কোনো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা সোলার পাওয়ার প্ল্যান্ট, ওইগুলিতে একটা কোশ্চেন তো আসবে। আর থিম মানে হচ্ছে যেই সব অর্গানাইজেশন হচ্ছে বা কোনো ফাইন্যান্সিয়াল ইয়ার প্ল্যানিং, ওইগুলির যে থিম গুলি হয় ওইগুলির থেকে একটা কোশ্চেন। তো তোমরা বড় জোর এখানে 20 মার্কস ইজিলি 15 মার্কস স্কোর করতে পারবে, কিন্তু যদি টপিক ওয়াইজ পড়ো তাইলেই হবে। তোমরা যদি নিয়ে বসে যাও যে আমি এমনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, তাহলে কি হবে, হয়তো বা পরে কমপ্লিট করবে, রিভিশন দেবে, কিন্তু পরীক্ষায় গিয়ে গুলিয়ে মিলে যাবে। কিন্তু টপিক ওয়াইজ পড়লে, নোটস থাকলে, শর্ট হ্যান্ড থাকলে লাস্টে গিয়ে তোমরা রিভিশন দিতে ইজি হবে আর মনে রাখতে পারবে। এর জন্য আমি এগুলি সব স্পেসিফিক করে দিয়েছি। আমি প্রত্যেকটা কোশ্চেন পেপারে গিয়ে নিজে টপিক বের করে তোমাদেরকে এটা শর্ট বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে ইজি হয়, আর তোমরা স্পেসিফিক ধরে যদি পড়ো তাহলে অবভিয়াসলি কম টাইমে ক্লিয়ার করতে পারবে। আর এমনি যদি বই নিয়ে বসে যাও, এটাও পড়ছো ওইটাও পড়ছো, এবারে লাস্টে কি হবে, সবই ভুলে যাবে, আর যদি নাও ভুলো সব গুলিয়ে মিলে যাবে আর শেষও হবে না। এখন আমাদের কাছে 3 মান্থস টাইম আছে, 3 মান্থস টাইমে আমরা যদি এরকম করে পড়ি তো অবভিয়াসলি ক্লিয়ার হবেই হবে এক্সাম। তো আমরা এখান থেকে যদি 15 আসে আর ওইখান থেকে 12 আসে, তো আমাদের এখন 27 মার্কস ইজিলি হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি সায়েন্সে। সায়েন্সটা এখানে ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি 10 মার্কস থাকা দরকার, কিন্তু এসছে 13 মার্কস, কেন কি 3টা মার্কস এক্সট্রা দিয়েছে, ওইটাতে অ্যাসিড বেস সল্ট থেকে বেশি এসছে, অর্গানিক কেমিস্ট্রি থেকে আসেনি, এবার আসতে পারে। এভরিডে ইউজেস সায়েন্স থেকে আছে, মানে ডেটল যেরকম সোপ, এগুলির কেমিক্যাল গুলা কি ইউজ হয়। আইসোটোপস থেকে কোশ্চেন এসছে, পিরিয়ডিক টেবিল থেকে আসেনি, এবার আসার চান্স বেশি, কেন কি পিরিয়ডিক টেবিলে যেরকম লিকুইড, কোন মেটালটা রুম টেম্পারেচারে লিকুইড হয়ে যায়, কোনটা হার্ডেস্ট মেটাল, ওইখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। তো পিরিয়ডিক টেবিলটা এত কঠিন না, তোমাদের পড়তে হার্ডলি 2 to 3 আওয়ার্স লাগবে। ওইটা যদি তুমি পড়ে নাও, আগেও ছোটবেলা পড়েছো, তো ওইটা রিভিশন দিতে ইজি হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট পিরিয়ডিক টেবিল এইবারের জন্য। আর ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, কোন যেরকম ক্যান্ডেল, এটা কি ফিজিক্যাল না কেমিক্যাল চেঞ্জ, তো এগুলি থেকে কেমিস্ট্রি থেকে কোশ্চেন দেবে। তো 5টা কোশ্চেন আসছে মানে, কিন্তু কম আসেনি, তো নেক্সট টাইম যে 5টা দেবে এমন কোনো গ্যারান্টি নাই, সবগুলি মিলিয়েই দে। তো 4টা থেকে 5টা কোশ্চেন তুমি কেমিস্ট্রি থেকে ধরে নিতে পারো। ফিজিক্স থেকে 4টা কোশ্চেন এসছে, সাউন্ড থেকে তো ফার্স্ট কোশ্চেনটাই এসছে সি পেপারে,
আর হিট গ্র্যাভিটি এগুলি থেকে আসেনি, এবার আসতে পারে হিট গ্র্যাভিটি ফোর্স থেকে, ইলেকট্রিক কারেন্ট থেকে, পাওয়ার থেকে খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে এনার্জি থেকে। ঠিক আছে, বায়োলজি থেকে ডিজিজ থেকে তো কোশ্চেন এসছে, আসবে আবার সেল থেকে আসেনি, এবার খুবই বেশি চান্স। প্ল্যান মরফোলজি থেকে খুবই বেশি চান্স, টিস্যুর থেকে এসছে আবারও খুব বেশি চান্স, ডাইজেস্টিভ সিস্টেম থেকে চান্স, ফিজিওলজি। এর জন্য এইসব টপিক গুলো আমি লিখেছি যাতে তোমাদের ইজি হয়, এইগুলি চ্যাপ্টার গুলি দেখো। তো এগুলি তোমার হার্ডলি পড়তে এক একটা চ্যাপ্টার 1 ঘন্টা লাগবে, ক্লাস 10 অব্দি সিবিএসসি এর বই পড়লেই এগুলি পারবে। তো আমরা এখন এখানে 13 মার্কস ধরে নিই, তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা থাকো না, তারা যদি এই সব চ্যাপ্টার গুলা পড়ে নাও, এক একটা চ্যাপ্টার ধরে 1-2 ঘন্টা লাগবে, তো হার্ডলি এখানে আছে 20 এর মতো চ্যাপ্টার, 20 ডেজে তোমরা শেষ করতে পারবে সায়েন্স। অ্যাটলিস্ট আমি নিয়ে নিচ্ছি 30 ডেজ, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে ওরা তো ইজিলি তোমাদের 13-এ 13 স্কোর করা দরকার, কিন্তু আমি ধরে নিচ্ছি 10 মার্কস এভারেজ স্টুডেন্টরা স্কোর করবে এখান থেকে। এখন আমি আসছি সিম্পল এরিথমেটিকে। সিম্পল এরিথমেটিকে পার্সেন্টেজ থেকে এসছে একটা কোয়েশ্চেন, সিম্পল ইন্টারেস্ট থেকে এসছে একটা, প্রফিট এন্ড লস থেকে এসছে 2টা, মেনসুরেশন থেকে এসছে একটা, রেশিও এন্ড প্রপোর্শন থেকে 2টা, আর টাইম স্পিড ডিস্টেন্স থেকে 3টা। কোয়েশ্চেন পেপার মিডিয়াম ছিল, এত হার্ড ছিল না। তো তোমরা যদি সবগুলি চ্যাপ্টার এখানে যে দেওয়া এগুলি থেকে যদি তোমরা প্রত্যেকটা 5-6টা করে নিয়ম দেখে নাও, ট্রিক্স নিয়ে নাও, এরপরে যদি প্র্যাকটিস করে নাও নেক্সট 2 মান্থস, প্রথমে চ্যাপ্টার গুলা তো পড়তে লাগবে, পরে এরপরে বুঝতে লাগবে, ট্রিক্স গুলা শিখতে লাগবে, এরপরে যদি তোমরা যদি প্র্যাকটিস করো 2 মাস, তাহলে ইজিলি ম্যাথে 10-এ 10 পাতে কেউ আটকাতে পারবে না। তো ধরে নিলাম তোমরা ম্যাথে খুবই উইক, 8 মার্কস তো পেতে কেউ আটকাতে পারবে না, কেন কি আমি মার্কস গুলা সেগ্রিগেট করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। নেক্সট চ্যাপ্টার আসার টাইম, ওয়েজ আর এভারেজ আর টাইম এন্ড ওয়ার্ক আর মিক্সচার এন্ড এলিগেশন থেকে আসতেই পারে, আর নাম্বার সিস্টেম থেকে আসেনি, এটার থেকেও আসতে পারে। এর জন্য আমি এই চ্যাপ্টার গুলাও লিখে দিয়েছি। তো তোমরা এখানে হার্ডলি আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার তোমরা 10 দিন প্র্যাকটিস করার জন্য আরো 30 দিন, তো 40 ডেজে তোমাদের ম্যাথস হয়ে যাবে। হ্যাঁ, তোমরা একটা সাবজেক্ট নিয়ে একবার পড়লে হবে না, পরীক্ষা জন্য দিচ্ছ, তো নিজের জন্য 3 to 4 আওয়ার্স যদি তোমরা প্রিপেয়ার না করে থাকো, 3 to 4 আওয়ার্স এভরিডে স্টাডির জন্য লাগবে। এটাতে ক্লাস নোটস বানানো না, নিজের জন্য 3 to 4 আওয়ার্স কোয়ালিটি স্টাডির জন্য লাগবে, তাহলে তোমাদের এই এক্সামটা এক্সারসাইজ ক্লিয়ার হবেই হবে। এখন আমরা আসি অ্যাপটিটিউড রিজনিং, যেখানে 15 মার্কস। তো 15 মার্কস এখানে যারা কিচ্ছু পারে না তারাও অ্যাটলিস্ট 13 মার্কস তো স্কোর করতে পারবে, কেন কি এটা ইজি এসছে, আর মিডিয়াম রেঞ্জও আসেনি। যেমন র্যাঙ্কিং এন্ড অর্ডার থেকে 3টা কোয়েশ্চেন, ওয়ার্ড এটা যে এই চ্যাপ্টার থেকে 3টা দিয়েছে এটার মানে না যে নেক্সট টাইমও 3টা দেবে, এটা থেকে কমও দিতে পারে বেশিও দিতে পারে, কিন্তু 3টার বেশি আমার মনে হয় না দেবে। কিন্তু তোমরা 3টা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন ব্লাড রিলেশন থেকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 2টা কোয়েশ্চেন এসেছে, হাইট এন্ড অর্ডার থেকে একটা কোয়েশ্চেন এসেছে, কোডিং থেকে 2টা কোয়েশ্চেন, কাউন্টিং ফিগার্স থেকে একটা কোয়েশ্চেন এসেছে, সেট থিওরি থেকে একটা কোয়েশ্চেন, অ্যানালজি থেকে একটা কোয়েশ্চেন। আর বাকিগুলা যে যেরকম সিলোজিজমস, ডাটা ইন্টারপ্রিটেশন, ডিসটেন্স এন্ড ডাইরেকশন, ক্লক, ক্যালেন্ডার, এগুলি কভার করেনি, কিন্তু ক্লক আর ক্যালেন্ডার থেকে আসার চান্স আছে, 2014 এ এসেছে। এবার ওরা কি করতে পারে, অল্টারনেটিভ করতে পারে। তো তোমাদের এই সব ক্লক আর ক্যালেন্ডার চ্যাপ্টারে ফোকাস করাটা এইবারে দরকার। তো এখানে আমি ধরে নিচ্ছি 13 তোমরা পেলে। তো ইংলিশে 2টা ভাগ হয়, একটা হচ্ছে এমসিকিউ পার্টটা আসবে, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট। তো আমি প্রথমে তোমাদেরকে জেনারেল ইংলিশে যে এমসিকিউ পার্টটা বোঝায়, সিনোনিমস আর অ্যান্টোনিমস, এটার মধ্যে তোমরা যদি মিডিয়ামই এসছে, এত হার্ড আসেনি, ইজি বলতে গেলে মিডিয়ামও না, তো তোমরা সিনোনিম অ্যান্টোনিম যদি ডেইলি 5টা 6টা করে পড়তে থাকো, আর সাথে ইডিয়মস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখন সব টিপিএসসি পরীক্ষাতে ইডিয়মস দেয়। ইডিয়মস আর সিনোনিম অ্যান্টোনিমস ডেইলি 10টা করে যদি পড়তে থাকো, তোমাদের সামনে 4 মাস আছে, 4 মাসে অ্যাটলিস্ট 3 মাসও যদি ধরি, 19 to 10 900টা হয়ে যাবে। তোমরা যদি 900টাও না পড়ো, 500ও যদি পড়ো, ঠিক আছে, তাইলে তো ইজিলি তোমরা এটা রিভাইজ করে মনে রাখতে পারবে। আর প্রিপোজিশনে ফিক্সড প্রিপোজিশনটা দে, প্রিপোজিশন ইজি কোশ্চেন এসে, আর্টিকেলও ইজি, এই 2টা চ্যাপ্টার তো পড়তে বেশি সময় লাগবে না। আর ফিক্সড প্রিপোজিশনটা খুবই ইম্পর্টেন্ট, এটাই ফোকাস করে, মানে প্রিপোজিশনে কয়েকগুলি থাকে ফিক্সড, এগুলি কোনো লজিক হয় না, এগুলি ওই ওয়ার্ডের সাথে ফিক্সড বসবে। তো এখানে আছে প্যাসেজ থেকে 4টা কোশ্চেন আছে, এটা তো পার্ট অফ স্পিচটা পারলে আর বুঝলে ইজিলি গ্রামার গুলা বুঝাতে পারবে। তো পার্ট অফ স্পিচ পড়লে তোমাদের সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, প্যাসেজ এগুলি ইজিলি কভার হয়ে যাবে, প্রিপোজিশন, আর্টিকেল। তো পার্ট অফ স্পিচটা পড়লে তোমাদের ইংলিশে 15 মার্কসে অনেক মার্কসটাই কভার হয়ে যাবে। তো আমি ধরে নিলাম তোমরা ইংলিশে খুবই উইক, কিন্তু ইজিলি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ আমি দিয়ে দিয়েছি, তো তোমরা ইজিলি 12 তো পাওয়াটা দরকার। আর এখন তোমাদের আসছি ডেসক্রিপটিভ ইংলিশ, এখানে সবাইরই প্রবলেমটা হয়। এখন আমি বলছি এখানে প্রবলেমটা কেন হয়, কেন কি আমরা ছোটবেলার স্টাইলে লিখতে যাই, আমরা রাইটিং প্র্যাকটিস করে যাই না বেশি, যেই কারণে এই প্রবলেম গুলা হয়।
এই টপিক গুলা দিয়েছিল, এসে একটা টপিক ছিল যেখানে 3 রকমের টপিক ছিল, প্রফেশন নিয়ে, হেলথ নিয়ে, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে ছিল যেটা মিডিয়া ট্রায়াল ছিল, আর গভর্নেন্স থেকে ছিল যেটা হচ্ছে তোমার ভোটার্স ইয়তের জন্য। তো এখন এই সব টপিকের মধ্যে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট থেকে তো একটা কোশ্চেন আসবে, যেরকম আনএমপ্লয়মেন্ট, এরপরে তোমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, ড্রাগ, এবারে ড্রাগ ড্রাগ টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এন্ট্রি ড্রাগ, এরপরে তোমাদের হিউম্যান ট্রাফিকিং, এগুলি থেকে এরপরে কাস্ট ডিসক্রিমিনেশন, ডাউরি সিস্টেমটা তো ওল্ড হয়ে গেছে কিন্তু চান্সেস তো থাকে আসার, ক্রাইম এগেইনস্ট ওমেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরপরে ক্লাইমেট চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে তোমাদের আসছি লেটারে, লেটারে ফর্মেলও থাকে, ইনফর্মেলও থাকে, রিপোর্ট থাকে। আর্টিকেলটা হচ্ছে নিউজ পেপার আর্টিকেল, এটাকে রিপোর্ট দিয়েই দিয়েছে কিন্তু এটা আমরা আর্টিকেল হিসাবে ধরি, ফর্মের সেমই লেখার কিন্তু জাস্ট ভিতরের জিনিসটা আলাদা হয়। তো আমি মনে করবো যে ফর্মেল লেটার লিখলে তোমরা নিয়মগুলি লিখতে লাগে, ভিতরে জিনিসটা কম লিখতে লাগে, তো মার্ক স্কোরিং খুব ইজি ফর্মেলে। আর রিপোর্ট রাইটিং ও মার্ক স্কোরিং খুব ইজি, কিন্তু ফর্মেল লেটারে সবচেয়ে বেশি ইজি, কেন কি এগুলিতে পয়েন্টস বেশি থাকে, তো সবগুলি পয়েন্ট যদি লাইনে লেখো তো মার্কসটা বেশি উঠবে। কিন্তু রিপোর্ট আর আর্টিকেলে বেশি পয়েন্টস থাকে না, নিয়ম ফর্মাল লেটারের থেকে কমই থাকে, তো ভিতরের জিনিসটা তো মেইন গুরুত্ব দিতে লাগে। তো আমি মনে করবো যে ফর্মাল লেটার যদি তোমরা শিখো আর প্র্যাকটিস করো 10-12টা বা 15টা, তাহলে তোমরা ইজিলি ফর্মাল লেটার তো লিখে ভালো মার্কস তুলে আনতে পারবে। এটা হচ্ছে একটা ওয়ে কিভাবে মার্কস তুলাতে লাগে। এসেতে তো তোমাদের একদম তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স আর টপিকটাকে মিলিয়ে লিখতে লাগবে। ধরো তোমাদের এসছে ভোটার্স ইয়তের জন্য, তো তুমি ভোটার্স কিভাবে এসছে, কে এটা এনেছে, কেন এনেছে, আর এটা কিভাবে, তো পলিটি থেকে শুরু করতে লাগবে, এরপরে তোমার কানেকশনটা অ্যাড করতে লাগবে, অ্যাড করে তোমাদের এটার ব্যাপারে যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এটা লিখতে লাগবে। তো এরকম যদি মিলিয়ে তোমরা এসেটা লিখো, ইংলিশ মানে শুধু ইংলিশ স্টোরি লিখলে হবে না, এগুলি যদি মিলিয়ে লিখো, কানেকশন দিয়ে লিখো, হ্যান্ড রাইটিং প্রপার থাকে আর ভালো করে বুঝিয়ে লিখো, এক গাদা লিখলে হবে না, বড় করে লিখলে হবে না, ইট ইজ নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু রাইট ভেরি ইম্প্যাক্টফুল এসে, সো ফর দ্যাট ইউ নিড টু ডু প্র্যাকটিস, তো তোমাদের প্র্যাকটিস করতেই হবে। আর ফার্স্ট অফ অল রাইটিংটা প্র্যাকটিস করতে লাগবে। আমাদের কি হয়, আমরা লিখতে যাই, স্পিডে লিখতে গিয়ে সব খারাপ হয়ে যায়, ঘরে তো আস্তে আস্তে লিখি তো সুন্দর হয়। তো ইভেন হ্যান্ড রাইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ডিসকাশন। তো আমরা এই কোচিং সেন্টারে তোমাদেরকে ফ্রিতে কোশ্চেন, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলি ফ্রিতে দিচ্ছি, চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, তোমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, প্লাস তোমরা যদি পার্সোনাল গাইড নিতে চাও, অনলাইন ক্লাস করতে চাও, প্লিজ নাম্বারটা যে নেক্সট পেজে দেওয়া ওইটাতে যোগাযোগ করো। আমি আর আরো অনেক আমার আমার সাথীরা আছে যারা এখানে পড়ায়, আমরা অলরেডি এই এক্সাম গুলা ক্লিয়ার করেছি, তো আমাদের একটা আইডিয়া আছে যে কিভাবে তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে নিয়ে যেতে পারবো। তো অবভিয়াসলি তোমরা যদি ভালো করে পড়ো আর আমাদের কথা শোনো, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এক্সাম নেক্সট পরীক্ষাতে ক্লিয়ার করিয়েই দেবো। সো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।